একটা কথা আমি আপনাকে বলতে পারি, ডিঙ্কার মতো ছেলের ওই উজ্জ্বল ভবিষ্যৎ কোনো একজন শুধুমাত্র তার প্রতিহিংসা চরিতার্থ করবে বলে একটা মিথ্যের উপর ভর করে নষ্ট করবে, সেটা আমি হতে দেবো না। আমাকে একটু ভাবতে দিন মেশমশাই। এই যে বাবা, তুমি বললে না তুমি ভাববে, এতে আমি অনেকটা হালকা হয়ে গেলাম, অনেক ভরসা পেলাম। তোমার সাথে যে দুদিন আগে কেন আমার পরিচয় হলো না, আমি তো ঈশ্বরের কাছে বলি, তোমার সাথে যদি দুদিন আগে আমার পরিচয় হতো, তাহলে আমার ফ্যামিলির অনেক দুর্ঘটনার হাত থেকে আমি রেহাই পেয়ে যেতাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কথাটা তো একটু স্বার্থপরের মতো শুনতে লাগবে, আসলে জানো বাবা, আমি এই বয়সে এসে আমার অন্তরের কথাটা আমি তোমাকে বলে ফেললাম। সো আই এম ফিলিং ওয়েল। হ্যাঁ বাবা, এবার তুমি বৌমার সাথে কথা বলো। দাদু ভাই, আগে একবার আমাকে দাও। রোহিত আঙ্কেল। কি দিঠি, কলেজ যাচ্ছ না বাড়িতে দুর্যোগ বলে কলেজ যেতে পারছো না? সত্যি কথা বলবো রোহিত আঙ্কেল, কলেজে যাচ্ছি না, কলেজে যেতে পারছি না একদম। সব সময় মনে হচ্ছে ছোট ভাইকে ওরা কি করছে। ছোট ভাই বাড়ি ফিরে আসুক, তারপর আবার আমি কলেজে যাব, আবার নর্মাল লাইফে ফিরবো। কিন্তু কলেজের দিনগুলো তো চলে যাচ্ছে দিঠি, কত ইম্পর্টেন্ট ক্লাসেস তুমি মিস করছো, পরে কিন্তু তুমি আর মেকআপ করতে পারবে না। দেখো দিঠি, আমরা প্রত্যেকেই না একটা ডেস্টিনি নিয়ে এই পৃথিবীতে আসি, প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করার জন্য এই পৃথিবীতে আসি। তোমার ডেস্টিনি হচ্ছে তুমি ডাক্তার হবে, লোকের সেবা করবে, তুমি সেটা মন দিয়ে করো, মন দিয়ে পড়াশোনা করো, প্লিজ কলেজ যাও। আর এত চিন্তা করছো কেন? চিন্তাটা আমায় করতে দাও। তুমি কলেজ যাবে কিন্তু, ঠিক আছে? রোহিত আঙ্কেল, আমি জানি এটা শুনলে মা আমাকে খুব বকবে, সবাই বকবে, তবু আমি বলছি, তুমি চলে এসো না রোহিত আঙ্কেল। তুমি এখানে এসে একবার দাঁড়ালে আর কিচ্ছু হবে না, আমার ছোটদা ভাইয়ের আর কেউ কিচ্ছু করতে পারবে না, আমি জানি। তুমি চলে গেছো বলেই না এত বড় ঘটনাটা ঘটলো, নইলে এরকম কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না এরকম। দিঠি, বোকার মতন কথা বলো না। মানুষটা সবে মাত্র গেছেন, ওনার কি কাজকর্ম নেই? সবসময় কি উনি খালি আমাদের সমস্যা নিয়ে থাকবেন? এভাবে কেউ বলে? আশ্চর্য, তুমি কি আর কোনোদিনও বড় হবে না নাকি? দেখি তোমার মাকে দাও তো একবার। সরি রোহিত আঙ্কেল, আমার এরমভাবে বলাটা উচিত হয়নি, ভুল হয়ে গেছে। আমাদের জন্য তোমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি কিচ্ছু আমার কাজের ক্ষতি করনি দিঠি, প্লিজ তোমার যখন ইচ্ছা হবে আমায় ফোন করবে। দাও, মাকে দাও। মা, রোহিত আঙ্কেল কথা বলবে। হ্যাঁ বলুন। শ্রীময়ী, কাল আদালতে ডিঙ্কা বেল পেলো কি পেলো না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। জানাবো, নিশ্চয়ই জানাবো। আমি না সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করছি, আপনি শুধু শুধু ভাববেন না। কে বলেছে আমি ভাবছি? আমার কি ভাবার কথা নাকি? আমি কেন ভাবতে যাব? আমি তো আউটসাইডার। আপনি আমার উপর রাগ করছেন রোহিতদা। আমার এই অসময়ে আপনিও যদি আমার উপর রাগ করেন, তাহলে আমি কোথায় যাব বলুন তো? শ্রীময়ী, একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, প্লিজ প্লিজ তুমি কিছু মনে করো না। দেখো, তুমি যখন আমার সাথে কথা বলবে না, একটু সচেতন হয়ে একটু ভাবনা চিন্তা করে কথাটা বলতে পারো তো। মানে তুমি যদি হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়ে আমাকে উপদেশ দাও যে বলো রোহিতদা আমার জীবনে একটা ক্রাইসিস এসেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, তখন এই দিকে দাঁড়িয়ে থাকা আমি, আমার মনের অবস্থাটা কি হয় সেটা তুমি বুঝতে পারো না। নিজেকে না খুব অপান্তেও মনে হয়। কোনোদিন আমার জায়গায় নিজেকে রেখে একই কথাগুলো বলো তো নিজেকে, তখন বুঝবে আমার মনের অবস্থা কি হয়। যাকে তুমি এখন মানসিকভাবে বিপর্যস্ত, তোমাকে আর এমন কিছু কথা বলতে চাই না যাতে করে তুমি আঘাত পাও। খালি একটা অনুরোধ তোমার কাছে, প্লিজ এটা রেখো। এই ঘরে বাইরে যুদ্ধ করতে করতে নিজের স্বাস্থ্যের ব্যাপারে না তুমি বেখেয়ালি হয়েও না।
প্লিজ তুমি প্লিজ নিজের যত্ন নিও, ঠিক সময় খাওয়া দাওয়া করো। আরে কাঁদছো কেন শ্রীময়ী? আমি তো আছি, কেন চিন্তা করছো? শোনো, ডিঙ্কার মতো ভালো ছেলের এটা ভবিষ্যৎ হতে পারে না, আমরা তো আছি সবাই। অত দূর থেকে আপনি কি করবেন রোহিতা? দেখো, এত দূরে থেকে কি করব বা আদৌ কিছু করতে পারবো কিনা এখন আমি সত্যি বুঝতে পারছি না, ভাবতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বিশ্বাস করি, যত দূরেই থাকি না কেন, সত্যি সত্যি যদি আমি চেষ্টা করি আর মন থেকে চাই, তাহলে দূরে থেকে অনেক কিছু করা যায়। বলছিলাম যে আপনার শরীর ঠিক আছে তো? আমি দিব্যি আছি, এই তো অফিসে আসছি, কাজ করছি, বাড়ি যাচ্ছি। ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, আপনি তো একেবারে একা। আমার সারাটা জীবন তো একাই কেটে গেল শ্রীময়ী, আমি একা একাই নিজের যত্ন নিই। কেন জানো তো? কারণ আমি ভালো করে জানি যে আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি তাহলে অন্য কাউকে আমি ভালো রাখতে পারবো না। তাই তুমি চিন্তা করো না, আমি ঠিক নিজের যত্ন নেব, কারণ তোমার যত্ন নিতে হবে তো। আচ্ছা, মেসোমশাইকে বলো এত স্ট্রেস না নিতে, বয়স হয়েছে তো, ঠিক নয়। আর যেটা বললাম, নিজেকে ভালো রেখো শ্রীময়ী, তবেই আমি ভালো থাকবো। রাখছি, কাল কথা হবে, বাই। এটা আমার কথা নয়, পুলিশের কথা। পুলিশ ইন্টারোগেট করেই কথাটা বলেছে। ভাগ্যিস বুলুদ আমাকে বললো, তাই আমি জানতে পারলাম, নইলে আমিও তো অন্ধ করে থাকতাম। দেখো না, কার মনে কি আছে সেটা কি আগে থেকে বলা যায়? আই ডোন্ট বিলিভ দিস। এটা কিছুতে হতে পারে না, প্রত্যুষ এমন কাজ করতেই পারে না। তুমি যদি তদন্তকে মানতে না চাও, তাহলে এটাই বুঝবো যে তুমি চাও না সংকল্পের খুনি ধরা পড়ুক। সংকল্পের খুনি প্রত্যুষ হতে পারে না, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই বাপি। প্লিজ বারবার তোমরা আমাকে এসব বোঝাতে চেও না। তোমাকে আমি কিচ্ছু বোঝাচ্ছি না, শুধু এটাই বলছি যে তদন্ত যে পথে চলবে আমাদের সেই পথটাকেই মানতে হবে। আর তথ্য প্রমাণ দিয়ে পুলিশ যদি মনে করে যে প্রত্যুষে হচ্ছে খুনি, তখন তুমি কি করবে? তুমি তার প্রতিবাদ করবে? পুলিশ কি বলছে? তুমি তো সেটা শুনতেই চাইছো না, তুমি তো জানতেই চাইছো না। তার আগেই তো তুমি বলে দিচ্ছ যে প্রত্যুষ কিচ্ছু করেনি, প্রত্যুষ খুন করেনি। আরে বাবা, এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, সব সম্ভব। আমি প্রত্যুষকে এত বছর ধরে চিনি মা, প্রত্যুষ এমন কাজ করতে পারে না। তুমি কি করে জানলে প্রত্যুষ কিরকম ছেলে? তুমি কতটুকু চেনো তাকে অন্না? তুমি তার একটা দিক দেখেছো, তার ভেতরে যে আর একটা দিক আছে তার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। দেখো মা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ডার্ক সাইড থাকে, কারো বেশি কারো কম। তো প্রত্যুষের মধ্যে কতটা ছিল তুমি সেটা জানো না, কারণ তুমি ওর ভালো দিকটা দেখেছো। আর তুমি যখন ঠিক করলে যে তুমি সংকল্পকে ডিভোর্স করবে, তখন ও কিছুই করেনি, কারণ ও জানতো যে ডিভোর্সটা হলে তুমি ওর কাছে ফিরে আসবে। কিন্তু প্রত্যুষকে এত ভালোবাসার পর তুমি তো একটা সময় সংকল্পকে ভালোবাসলে, হ্যাঁ? তুমি তো বুঝতে পারলে যে ও সবার থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি ইন্টেলিজেন্ট, অনেস্ট। তাহলেই বুঝতে পারছো যে মানুষ মুখে এক কথা বলে, কিন্তু তার অবচেতন তাকে দিয়ে অন্য কাজ করিয়ে নেয়। আশ্চর্য, এই দুটোর কোনো তুলনা হয় নাকি? আমি কি প্রত্যুষ খারাপ বলে ওর কাছ থেকে সরে এসেছি? সংকল্প এত ভালো, এত কেয়ারিং, এত সেন্সিটিভ। আমার মনে হচ্ছে ওকে আমি ঠকাতে পারি না।
আমার অজান্তে আমি কখন সংকল্পকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। তুমি যদি সত্যি করে কাউকে ভালোবাসো না না, অন্য কাউকে ভালোবাসাটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তোমার আর প্রত্যুষের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা গ্যাপ ছিল, তাই আনকনশিয়াসলি তুমি সংকল্পকে ভালোবেসে ফেলেছিলে। হ্যাঁ, হতেই পারে তুমি মুখে সেটা স্বীকার করোনি, কিন্তু তোমার অবচেতন মন তোমাকে দিয়ে সেই কাজটা করিয়ে নিয়েছে।